নেপালের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিকে ঘিরে শুরু হয় অপতথ্যের স্রোত। বাড়তে থাকে বিভ্রান্তি। কোথাও ভারতের পুরনো বন্যার ভিডিও নেপালের বলে চালানো হয়, আবার কোথাও বন্যায় ভারতীয় অভিনেতা নিখোঁজ হওয়ার দাবিতে তৈরি হয় চাঞ্চল্য। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিতের খবরকেও সব ধরনের ভিসা স্থগিতের দাবিতে প্রচার করলে তৈরি হয় বিভ্রান্তি। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। নেপালে আকস্মিক বন্যার আগে ভাগো ভাগো বলে সতর্ক করার দৃশ্যের দাবিতে ছড়ানো একটি ভিডিও বিভ্রান্তি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি নেপালের নয়। 2025 সালের আগস্টে ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধারালিতে মেঘ ভাঙা বৃষ্টির কারণে আকস্মিক বন্যার সময় এটি ধারণ করা হয়েছিল। একই ভিডিও ভারতীয় গণমাধ্যমেও পাওয়া গেছে। একইভাবে বিভ্রান্তি উত্তেজনায় রূপ নেয় যখন নেপালের ভয়াবহ বন্যায় পশ্চিমবঙ্গের অভিনেতা খরচ মুখোপাধ্যায় মারা গেছেন এমন দাবি করে ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়। তবে ফ্যাক্ট ওয়াচ ডিসমিস ল্যাব সহ একাধিক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের যাচাইয়ে দেখা যায় ছড়ানো ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা। মূলত বাংলাদেশের সিনেমা শিকারের শুটিং করতে গিয়ে নেপালের রসুয়া জেলায় বন্যায় আটকা পড়েছেন খরচ। তার সঙ্গে স্ত্রী ও শুটিং দলের সদস্যরাও রয়েছেন। পরে খরাজ নিজেই গণমাধ্যমে জানান তিনি নিরাপদে আছেন। ওদিকে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত এমন শিরোনামে বিভ্রান্তি ছড়িয়ে পড়লে অনুসন্ধানে দেখা যায় স্থগিতাদেশটি সব ভিসার ক্ষেত্রে নয়, শুধু অভিবাসী ভিসার সাক্ষাৎকারের জন্য, এবং এটি বিশ্বব্যাপী প্রযোজ্য। শুরুতে রয়টার্সের প্রতিবেদনেও বিষয়টি অস্পষ্টভাবে প্রকাশিত হলেও পরে শিরোনাম ও প্রথম অনুচ্ছেদ সংশোধন করে বিষয়টি স্পষ্ট করা হয়। বাংলাদেশি কয়েকটি সংবাদ মাধ্যম সেই পুরনো তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করায় পাঠকদের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়। এখানেই শেষ নয়। মিরপুর স্টেডিয়াম থেকে শহীদ আবু সাইদ স্ট্যান্ডের ব্যানার সরিয়ে ফেলার দাবিতে সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা। পরে বাংলা ফ্যাক্ট টিমের অনুসন্ধানে বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন জানান, রক্ষণাবেক্ষণ ও সংস্কারের প্রয়োজনে সাময়িকভাবে নাম ফলক খোলা হতে পারে, তবে গুরুত্বপূর্ণ ম্যাচে তা দৃশ্যমান থাকে। আজ সকালে তোলা ছবিতেও দেখা গেছে স্ট্যান্ডের ব্যানার যথাস্থানেই রয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ও চাঞ্চল্যকর ঘটনাগুলোকে ঘিরেই ছড়ানো হচ্ছে নানা ধরনের গুজব। তথ্যকে বিশ্বাসযোগ্য করে তুলতেই বদলে দেওয়া হচ্ছে এর প্রেক্ষাপট। এসব গুজবের ফাঁদে না পড়তে কোনো তথ্য বিশ্বাস বা প্রচারের আগে যাচাই করে নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটা দেখে নিলাম। দর্শক, আজ আমাদের সাথে যুক্ত আছেন আমাদের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ। দর্শক, আমরা আমাদের অতিথির সাথে যুক্ত হচ্ছি। ডক্টর ASM আমানুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। প্রথমেই যে বিষয়টি নিয়ে আসলে আলোচনাটা আজকে শুরু করতে চাই, নেপালের এই যে বন্যার পরিস্থিতি, সেই দুর্ঘটনার পর থেকেই কিন্তু আমরা সেই সম্পৃক্ত অপতথ্য এবং গুজবের ছড়াছড়ি দেখতে পাচ্ছি। পুরনো ভিডিওকে ব্যবহার করা হচ্ছে, নতুন ভিডিওকে আগের মতো চালিয়ে দেওয়া হচ্ছে, এবং সেখানকার আশেপাশেও যদি কোনো বিশিষ্ট ব্যক্তিত্বরা ছিলেন তাদের নামে আমরা ভুয়া তথ্য দেখেছি। যেমন ভারতীয় একজন অভিনেতা, তিনি মারা গেছেন, এই ধরনের খবর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রথমে যেটা আপনার কাছে আমি জানতে চাই, এই ধরনের খবর ছড়ানোর ফলে আসলে মুনাফাজনক বা লাভজনক জায়গায় আসলে কারা দাঁড়াচ্ছে? কারণ নেপালে ঘটা একটি ঘটনা, এবং এখন যদি পুরনো কোনো ভিডিওকে আমরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে সার্কুলেট করি, তাহলে এটা মানুষের মধ্যে কী ধরনের প্রভাব রাখছে, এবং কেন আসলে এই অপতথ্যগুলো আসলে সবচেয়ে বেশি ছড়ানো হচ্ছে বলে আপনি মনে করেন? অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি একটু কারেকশন দিই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমি প্রায় ৭-৮ বছর আগে একটা গবেষণা করেছিলাম ডিজিটাল লিটারেসি নিয়ে। সেই ডিজিটাল লিটারেসি নিয়ে গবেষণা করতে গিয়ে দেখলাম যে দেশের, তারপর গবেষণাটা ছিল বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে, পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রায় ২০-২৫টা আপনার এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মচারী, কর্মকর্তা, তাদের সবাইকে নিয়ে। সেখানে দেখতে পেলাম যে ডিজিটাল লিটারেসি নাই এরকম সংখ্যা হলো 79%। তার মানে আপনার যারা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে
তাদের প্রায় 80%ই তাদের ডিজিটাল লিটারেসি নাই। ডিজিটাল লিটারেসি না থাকার ফলে তারা এই সমস্ত অপতথ্য, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এই সমস্ত বিষয়গুলোর যে পার্থক্য করা সেটা অনেক সময় তারা বুঝতে পারেন না। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোন একটা ইনফরমেশন আসলে পরেই সেটাকে তারা প্রচুর পরিমাণে শেয়ার করেন তথ্য যাচাই না করেই। এখন এখানে আরেকটা সমস্যা হলো সেটা হলো যে তথ্য যাচাই করার জন্য যে সমস্ত পদ্ধতি দরকার বা যে সমস্ত গেটওয়ে দরকার, তাদের উপস্থিতির পরিমাণও কিন্তু আমাদের দেশে খুবই কম। আপনি ধরেন পিআইবি ফ্যাক্ট চেক করে, ফ্যাক্ট চেক বাংলাদেশ নামে আরো অর্গানাইজেশন আছে এক দুইটা, তারা করে। এছাড়া তো ফ্যাক্ট চেক করার জন্য আর তেমন কোনো আপনার ইনস্টিটিউশনাল কোনো ফ্রেমওয়ার্ক সেখানে গড়ে ওঠে নাই। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে হয়তো জিজ্ঞাসা করা যেতে পারে যে ইনফরমেশনটা ঠিক কিনা, ছবিটা ঠিক কিনা। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশন কতজন জানে বা কতজন সেই সময়টা নিবে? তো এই সবচেয়ে বড় বিষয়টা হলো যে কোনো ধরনের তথ্য, অপতথ্য অথবা মুখরোচক সংবাদ অথবা যে কোনো একটা বিষয়কে বিকৃত করে অথবা যে কোনো একটা সত্যকে দামাচাপা দিয়ে যখন যে তথ্যটা আসে, সেটা সমাজের মানুষ অনেক ক্ষেত্রে আমাদের মতো পোস্ট কলোনিয়াল সোসাইটিতে আমাদের সমাজের মানুষ খুব মানে সাদরে গ্রহণ করে, তা ভালো লাগে, তার একটা আনন্দের খোরাক যোগায়। নিরানন্দ এই সমাজের ভিতরে সে একটা আনন্দের পরিবেশ খুঁজে পায়। এই নেপালকে নিয়ে যে ঘটনাটা ঘটলো অথবা ভারতের কয়েকটা ঘটনা নিয়ে যে ঘটনাগুলো ঘটলো, সেগুলো খুবই দুঃখজনক। ঘটনা ঘটেছে একটা, কিন্তু সেটা আপনার অত্যন্ত দুঃখজনক ভাবে সেটাকে অন্যভাবে, অত্যন্ত দুঃখজনক ভাবে সেটাকে ওভাবে উপস্থাপন করা হয়েছে। তো যাই হোক, অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহ, আমি এই সাথে একটা জিনিস একটু আপনার সাথে যুক্ত করতে চাই। আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আসলে তুলে ধরেছেন। যদি আমরা মিডিয়া লিটারেসি নিয়ে একটু আলাপটা করতে আগাতে চাই, আমাদের দেশে মিডিয়া লিটারেসির যে তথ্যটা, উপাত্তটা আপনি তুলে ধরেছেন, সেখান থেকে যদি একটু বিস্তারিত আমি জানতে চাই যে আমাদের এই অবস্থাটা কি একদম প্রথম থেকেই এরকম ছিল? আর এই জায়গাটা যদি আমরা একটু পরিবর্তন করতে চাই বা উন্নয়ন আনতে চাই বা এই জায়গা থেকে মানুষকে যদি আরো আমরা জানাতে চাই, তাহলে আসলে কি ধরনের প্রক্রিয়া আসলে আমাদের নিতে হবে? আমরা সেখানে আমরা স্টাডিটা করেছিলাম এফএনএফ নামে একটা অর্গানাইজেশনের জন্য, জার্মানি, এবং তাদের সাথে সহকারী দাতা সংস্থা একটা ব্রিটিশ গ্রুপ ছিল। আমরা সেখানে বলেছি যে আপনি মিডিয়া লিটারেসি অথবা আপনার মিডিয়া ডিজিটাল লিটারেসি, সেটার জন্য উন্নত বিশ্ব অথবা আমাদের পার্শ্ববর্তী দেশগুলো তাদের কারিকুলাম শিক্ষা, তাদের বাচ্চাদেরকে স্কুল কলেজে এই বিষয়গুলো শেখানো হয় এবং নীতি নৈতিকতা, মরাল এডুকেশন, এই বিষয়গুলো কিন্তু তাদেরকে শেখানো হয়। যেহেতু আমাদের এখানে কিন্তু কোনো মরাল এডুকেশনের ব্যবস্থা নাই সেই রকম ভাবে, খুব স্ট্রাকচার ওয়েতে। মরাল এডুকেশন বলতে আমি বোঝাচ্ছি যে একটা সিলেবাস ভিত্তিক একটা মরাল এডুকেশনের কথা। এখন ধরেন আমরা তো মরাল এডুকেশন আমাদের ভিতরে আছে, কিন্তু মরাল এডুকেশন আমাদের সময়ে যেভাবে ছিল সেভাবে তো এখন আর আমাদের শিক্ষকরা ক্লাসে গিয়ে মরাল এডুকেশনের কথা বললেন না, সর্বদা সত্য কথা বলিবে সেগুলো তো বলেন না, এটা করবে না ওইটা করবে না, গুড গভর্নেন্স এর কথা বলেন না, সেই কথাগুলো তারা বলেন না। সিলেবাস নিয়ে সাধারণত সবাই ব্যস্ত থাকেন। আবার অনেক সময় দেখা যায় যে ছেলেমেয়েরা ক্লাসমুখীও হচ্ছে না। তাহলে পাঠ্য বই এবং একদম শুরু থেকে তার যে সোশ্যালাইজেশন প্রক্রিয়াটা শুরু হয়, একটা বাচ্চা তার বয়স 5-6 বছর থেকে, হয়তো বা তারও আগে থেকে শুরু হয় অনেক সময়, কিন্তু 5-6 বছর থেকে ফর্মাল সোশ্যালাইজেশনটা তার শুরু হয়। সেই সময়টাতে তাকে যদি শিখিয়ে দেওয়া যেত যে কোনটা দেখা যাবে, কোনটা দেখা যাবে না, কোনটা শেয়ার করা যাবে, কোনটা শেয়ার করা যাবে না, কোন জিনিসটা তথ্যটা সঠিক কিনা সেটা কিভাবে যাচাই করবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বিশ্বগুলোতে, স্কুল কলেজগুলোতে তাদেরকে শিখিয়ে দেওয়া হয়। আমাদের এখানে কিন্তু এই বিষয়টা নাই। এখন বর্তমান সরকারের যে নির্বাচনী ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টোতে মরাল এডুকেশনের কথা অথবা গভর্নমেন্ট মরাল এডুকেশনের কথা বলছে। আমরাও মরাল এডুকেশনের কথা বলছি দেশের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে। মরাল এডুকেশনের উপরে কি করা যায়, সেই মরাল এডুকেশনের সিলেবাসটা যখন তৈরি হবে, আমরা তৈরি করছি এখন, সেখানে হয়তোবা আমরা এখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে রিসোশিয়ালাইজেশন অথবা রিকালচারালাইজেশনের স্কোপটা, পরিমাণটা কম। আমরা চেষ্টা করতে পারি, কিন্তু মরাল এডুকেশনটা শুরু করতে হবে প্রাইমারি এডুকেশন থেকে, কিন্ডারগার্টেন থেকে। সেই জায়গাটাতে এই একটা সরকারের হাত দেওয়ার বিষয় আছে এবং আমাদের কমিউনিটি যারা আছেন, শিক্ষক কমিউনিটি যারা আছেন, আমাদের গার্ডিয়ান যারা আছেন, তাদের সবাইকে কিন্তু, এবং বিশেষত
পরিবারের ভিতরে এখন এই পরিবারের ভিতরে আধুনিকতা, উত্তর আধুনিকতা, শিল্পায়ন ইত্যাদি ইত্যাদি কারণে সবাই ব্যস্ত, সবাই যার যার মোবাইল নিয়ে ব্যস্ত। কিন্তু মোবাইলে কি কি জিনিস দেখতে, এখন আরেকটা ব্যাপার আছে, কোন কোন দেশ দেখা যাচ্ছে তারা বিভিন্ন ধরনের গেটওয়ে তৈরি করে এই মোবাইলে, এই যে আপনার ডিজিটাল লিটারেসির কোন জায়গাতে বাচ্চারা যাতে অ্যাক্সেস করতে না পারে সেই জায়গাগুলোতে তারা রেস্ট্রিকশনের পর্যায়ে নিয়ে আসছে। স্কুলে, প্রাইমারি স্কুলে, সেকেন্ডারি স্কুলে তারা মোবাইল ফোন নেওয়াটা তারা সেখানে। তো এখন মিডিয়া লিটারেসি এবং ডিজিটাল লিটারেসি এটা খুব রকেট সায়েন্স এমন কিছু না, জাস্ট বিষয়গুলো জনগণকে যদি একটু বুঝে, এখন জনগণ অনেকেই ধরে ফেলছেন যে কোনটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করা, এআই দিয়ে করা, অনেকে ধরতে পারে, কিন্তু একটা বিশাল সংখ্যক লোক কিন্তু আবার ধরতেও পারে না। আপনার এই যে নেপালের যে বিষয়টা বললেন, ভারতের জিনিসগুলো দেখাচ্ছে নেপাল বলে চালিয়ে দিচ্ছে, সেটা কিন্তু অনেকে ধরতে পারে নাই। শুরুতে কিন্তু আমিও ধরতে পারি নাই, পরে যখন আসলো তখন ধরতে পেরেছে। তো এই জায়গাটাতে পরিবার একটা বিষয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা বিষয়, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যারা আছে তাদের একটা বিষয়। তারা যদি একটা ফর্মাল ওয়েতে, একটা পলিসিগতভাবে যদি আগানো হয়, তাহলে বাংলাদেশে এই যে প্রায় 10-12 কোটি লোক ফেসবুক ব্যবহার করে, 12-14 কোটি লোক সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, কি দেখছে কি দেখছে না, সেই প্রক্রিয়াটাকে আরো আমরা বেশি কাঠামোগত করতে পারবো। শিক্ষা ব্যবস্থায় কি করে আমরা এই বিষয়গুলোকে যদি নিয়ে আসি, তাহলে সাধারণ মানুষ কি করে আসলে মিডিয়া লিটারেসি নিয়ে আরো ভালো করে বুঝতে পারবে। এ তো ছিল শিক্ষা ব্যবস্থার কথা। যারা বয়স্ক বা প্রাপ্তবয়স্ক রয়েছেন তাদের জন্য আসলে কি পদ্ধতি রয়েছে, তাদেরকে আমরা কিভাবে আমরা আসলে বুঝাতে পারি কি আসলে করা উচিত, কিভাবে শেয়ার করা উচিত। এবং আপনি নিজেই বলছিলেন মোবাইল ফোনের মধ্যে ফ্যাক্ট চেকিং এর নানা ধরনের পদ্ধতি আছে, অনেক মানুষই জানে না। এই বিষয়টা কিভাবে আমরা তাদেরকে জানাতে পারি? আপনি ঠিকই বলেছেন। আমি জাস্ট একটু আগে চিন্তা করছিলাম যে আপনি দেখবেন ইদানিং দেখা যাচ্ছে যে বয়স্ক লোকেরা কিন্তু ভুল করছেন। বয়স্ক সাংবাদিক, বয়স্ক আপনার ধরেন সিনিয়র সিটিজেন যারা আছেন, লয়ার, শিক্ষিত মানুষ, সমাজে শিক্ষিত মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অনেকেই দেখা যাচ্ছে যে ভুল করছেন। তা এখানে আপনার যদি আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট একটা আছে, কিন্তু আইন দিয়ে কিন্তু কোনো কিছু করা যাবে না, আইন দিয়ে কিছু করা যায়ও নাই। আইনের প্রয়োগটা কিভাবে করা হচ্ছে সেটা একটা বড় বিষয়। যদিও আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা আছে সেটা রিভাইজ করা দরকার, আরো সহজ করা দরকার, এবং সেটাকে আরো ইউজার ফ্রেন্ডলি করা দরকার, এবং সেটার ভিতরে কিভাবে আমাদের ডিজিটাল লিটারেসি অথবা ডিজিটাল এই যে আপনার মিডিয়া লিটারেসিটা কিভাবে আপনার একটু অ্যাড করা যায়, সেটা যদি একটা আইনি কাঠামোর ভিতরে থাকে, শুধু পানিশমেন্টের কথা না বলে, সেই জায়গাটাতে একটু রিভাইজ করা দরকার হয়তো বা। কিন্তু অনেকেই বলেন যে আইন কানুন দিয়ে কিছু হবে না, দরকার একটা সোশ্যাল মুভমেন্ট অথবা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। কারণ আমাদের এখানে তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা হয় নাই কোনো সময়, কোনো ক্ষেত্রে, কোনো জায়গাতে হয় নাই। দুই একটা জায়গাতে যে হয় নাই তা না, হয়েছে কয়েকটা জায়গাতে। ফ্যামিলি প্ল্যানিং এর ক্যাম্পেইনটা খুব সাকসেসফুল হয়েছিল, এখন যদিও একটু খারাপ অবস্থার ভিতরে আছে। অনেকগুলা আপনার ধরেন ক্লাইমেট চেঞ্জের কোনো বিষয়ে আপনি যদি প্রচারণার কথা বলেন, তাহলে আপনি দেখবেন আগে লক্ষ লক্ষ মানুষ মারা যেত। সিমিলার ক্লাইমেট চেঞ্জের ঘটনায় দেখা যাচ্ছে এখন 5 জন মানুষও মারা যাচ্ছে না। একদম হয় নাই তা বলবো না, কিন্তু আপনার দরকার সামাজিক প্রচারণা বা সোশ্যাল মুভমেন্ট। এখন এই জায়গাটাতে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, এই তথ্য, অপতথ্য, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এই সমস্ত জিনিস আমাদেরকে খুব সিরিয়াসলি, শুধু আমাদের অঞ্চলে না, পৃথিবীর অনেক দেশে অনেক জায়গাতেই, কিন্তু সেখানে আপনি দেখবেন যে তাদের এটা এই আমাদের যেরকম ভাবে এটা যে ম্যাগনিটিউডে, যে পরিসরে আমাদের এখানে হচ্ছে, সেখানে কিন্তু সেই পরিসরে হচ্ছে না। আপনি উন্নত দেশের কথা আপনি বাদে দেন, ইভেন আমাদের পার্শ্ববর্তী কিছু কিছু দেশ, ধরেন শ্রীলঙ্কাতে নিয়ে একটা স্টাডি আমরা পড়লাম কিছুদিন আগে। শ্রীলঙ্কার ছেলেমেয়েরা এবং শ্রীলঙ্কার সিনিয়র সিটিজেনরা কিন্তু এসব কাজ খুব কম করেন, ও অত্যন্ত কম। তার মানে কাউন্টার শ্রীলঙ্কাতে এডুকেশন সাক্ষরতার হার প্রায় 100%, এবং মোটামুটি ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে ভালো করে তাদেরকে পড়ানো হয়। এবং আপনি দেখবেন, বলতেই পারি এটা একটা দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা, যেখানে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের নতুন প্রজন্মকে যেভাবে জানাতে হবে, তেমনি নতুন নানা পদ্ধতি এবং নানা ধরনের প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান মিলে আসলে যারা প্রাপ্তবয়স্ক আছেন তাদেরকেও এই বিষয়ে আরো যাতে বিষয়টা সহজ করে জানানো যায়, সেটা সরকার এককভাবে পারবে না, সম্মিলিত একটি উদ্যোগের প্রয়োজন রয়েছে। অধ্যাপক আমানুল্লাহ, আরো একটু আলোচনা করতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু সময় স্বল্পতার কারণে আজ এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য।
দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন রিউমার দূর করতে হাজির হবো ঠিক একই সময়ে একইভাবে। আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন ৭১ সাথে।